আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ম্যাথ কোচিং বিএমএ অনলাইন ক্লাসের পাঠ উপস্থাপনায় সবাইকে স্বাগতম। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের টপিক হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ, পর্ব 12, পৃষ্ঠা 14, উদাহরণ 13। 24.45 পৌনপুনিক 645 থেকে 16.437 বিয়োগ করো। এখন এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশটিকে বিয়োগ করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা এই ভগ্নাংশ দুটির বিভিন্ন অংশের পরিচয় সম্পর্কে জেনে নিই। তো আমি প্রথমে এখানে লিখি, তোমাদেরকে বোঝানোর জন্য এখন আমি এই কথাগুলো এখন লিখব। লিখি এখানে পূর্ণ অংশ, পূর্ণ অংশ, পূর্ণ অংশ সমান দিক। এই প্রথম ভগ্নাংশের পূর্ণ অংশ কত? দশমিক বিন্দুর বাম দিকে যে সংখ্যাটা থাকে এটাকে বলা হয় দশমিক ভগ্নাংশের পূর্ণ অংশ। তাহলে পূর্ণ অংশ এখানে প্রথমটাতে কত? 24। তারপর আমি অবলিক দিয়ে এর দ্বিতীয় ভগ্নাংশের পূর্ণ অংশ কত? 16। তেলে লিখলাম 16। তারপর লিখব অনাবৃত অঙ্ক সংখ্যা, অনাবৃত অঙ্ক সংখ্যা, অনাবৃত অঙ্ক সংখ্যা সমান। এখন দেখো তোমরা প্রথম ভগ্নাংশের দিকে দেখো, দশমিক বিন্দুর ডান দিকে এই যে 4 এবং 5 দুটি অঙ্ক দেখা যায়। এই 4 এবং 5 এই অঙ্ক দুটির উপর কোনো পৌনপুনিক ডট নাই, এই জন্য 4 এবং 5 হচ্ছে অনাবৃত অঙ্ক। তাহলে এই ভগ্নাংশে অনাবৃত অঙ্কের সংখ্যা হলো 2, যেহেতু অনাবৃত অঙ্ক দুইটি, একটি অঙ্ক হচ্ছে 4 আর একটি অঙ্ক হচ্ছে 5। তাহলে এই প্রথম ভগ্নাংশে অনাবৃত অঙ্ক সংখ্যা 2। তারপর আমি অবলিক দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের অনাবৃত অঙ্ক সংখ্যা এখানে লিখি। দ্বিতীয় ভগ্নাংশের দশমিক বিন্দুর ডান দিকে দেখো এই যে 4, 3, 7 এই তিনটি অঙ্কই হচ্ছে আবৃত। আবৃত, যেহেতু তিনটি অঙ্কের উপরে পৌনপুনিক ডট দেখা যায়। তাহলে এই ভগ্নাংশে কোনো অনাবৃত অঙ্ক নেই। তাহলে দ্বিতীয় ভগ্নাংশে অনাবৃত অঙ্ক কিন্তু থাকে এতে দশমিক বিন্দুর ডান দিকে। তো দশমিক বিন্দুর ডান দিকে এই ভগ্নাংশে কোনো অনাবৃত অঙ্ক নেই, এই কারণে এই ভগ্নাংশে অনাবৃত অঙ্ক সংখ্যা 0। তাহলে দেখো উভয় ভগ্নাংশে অনাবৃত অঙ্ক সংখ্যা ভিন্ন ভিন্ন, এক নয়। এবার আসো আবৃত অঙ্ক সংখ্যা, আবৃত অঙ্ক সংখ্যা সমান। প্রথম ভগ্নাংশের দিকে আবার দেখো এই যে 6, 4, 5 এই তিনটি অঙ্ক হচ্ছে আবৃত। তাহলে প্রথম ভগ্নাংশে আবৃত অঙ্ক সংখ্যা অঙ্কগুলো হচ্ছে 6, 4, 3। তাহলে এখানে অঙ্ক কয়টি? 3টি, এই কারণে আবৃত অঙ্ক সংখ্যা প্রথম ভগ্নাংশে 3। তারপরে আমি অবলিক দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের আবৃত অঙ্ক সংখ্যা লিখব। দ্বিতীয় ভগ্নাংশের আবৃত অঙ্ক সংখ্যাও দেখা যাচ্ছে 3, তিনটি অঙ্কের উপর পৌনপুনিক ডট আছে, এই জন্য এই দ্বিতীয় ভগ্নাংশে আবৃত অঙ্ক সংখ্যা 3। তাহলে আবৃত অঙ্ক সংখ্যা উভয় ভগ্নাংশে একই 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 সংখ্যায় পাওয়া গেল,
কিন্তু অনাবৃত অঙ্ক সংখ্যা উভয় ভগ্নাংশে একই সংখ্যায় পাওয়া গেল না, ভিন্ন ভিন্ন সংখ্যায়। তো এই কারণে এই ভগ্নাংশ দুটি হচ্ছে অসদৃশ। এখন এই ভগ্নাংশ থেকে যেহেতু এই ভগ্নাংশ বিয়োগ করতে হবে, তাহলে এই দুটি ভগ্নাংশকে আমরা প্রথমে সদৃশ করে নিতে হবে। তো আমরা সদৃশ করলে কিভাবে করব, কি করলে সদৃশ হবে বলে দিই। উভয় ভগ্নাংশে দেখো অনাবৃত অঙ্ক সংখ্যা ভিন্ন ভিন্ন, তো উভয় ভগ্নাংশে অনাবৃত অঙ্ক সংখ্যা একই সংখ্যায় হইতে হবে, আর আবৃত অঙ্ক সংখ্যা তো একই আছে। যদি দুই বা ততোধিক আবৃত দশমিক ভগ্নাংশে অনাবৃত অঙ্ক সংখ্যা একই থাকে এবং আবৃত অঙ্ক সংখ্যাও একই হয়, তখন ওই ভগ্নাংশগুলোকে পরস্পর সদৃশ ভগ্নাংশ বলা হয়। এখন দেখা গেল এই দুটি ভগ্নাংশ সদৃশ নয়, এখন আমরা সদৃশ করে নিব। তো সদৃশ করলে এই দুটি ভগ্নাংশকে যখন আমরা সদৃশ করব, তখন উভয় ভগ্নাংশে অনাবৃত অঙ্ক সংখ্যা কত হবে? উভয় ভগ্নাংশে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে, এই অনাবৃত অঙ্ক সবচেয়ে বেশি সংখ্যায় আছে কত, কোন সংখ্যায়? এই যে 2 সবচেয়ে বেশি না, এই সবচেয়ে বড় যে সংখ্যাটা অনাবৃত অঙ্কের সংখ্যা, এই বড় সংখ্যায় থাকবে। এই সদৃশ দশমিক ভগ্নাংশে এই অনাবৃত অঙ্ক সংখ্যা উভয়টিতে 2টি করে থাকবে, আর আবৃত অঙ্ক সংখ্যা উভয়টিতে 3টি করে থাকবে। ঠিক আছে? এখন আসো, পরীক্ষায় যদি আসে যে এত থেকে এত বিয়োগ করো, তখন তোমরা এখান থেকে লেখা শুরু করবে। আমি এখন যে এখান থেকে লিখবো, আমি একটা দাগ টেনে দেই। এই যে এই পূর্ণ অংশ, অনাবৃত অঙ্ক সংখ্যা, আবৃত অঙ্ক সংখ্যা, এগুলো আমি লিখেছি তোমাদেরকে বোঝানোর জন্য এই অঙ্কটি কিভাবে করবে। এখন পরীক্ষা আসলে এইভাবে লেখা শুরু করবে যে সদৃশ ভগ্নাংশদ্বয়ে, আমি সমাধান লিখে দেই। প্রথমে তো ভগ্নাংশ দুটিকে সদৃশ করে নিতে হবে, এই জন্য আমি এখন লিখব এই সদৃশ ভগ্নাংশদ্বয়ে আবৃত অঙ্ক সংখ্যা, আচ্ছা, আবৃত অঙ্ক সংখ্যা লিখলেও পারি। আবৃত অঙ্ক সংখ্যা সমান, এই যে আবৃত অঙ্ক সংখ্যা, এখানে উভয় ভগ্নাংশ যেহেতু একই সংখ্যায় আছে, তাহলে এটাকে আর পরিবর্তন করার দরকার নেই, এটা ওই সংখ্যাটাই থাকবে। তাহলে সদৃশ ভগ্নাংশদ্বয়ে আবৃত অঙ্ক সংখ্যা সমান 3। তারপর অনাবৃত অঙ্ক সংখ্যা, অনাবৃত অঙ্ক সংখ্যা, অনাবৃত অঙ্ক সংখ্যা হবে ওই যে অনাবৃত অঙ্ক সংখ্যা উভয়টির মধ্যে যেটা সবচেয়ে বড়, ওই বড় সংখ্যায় নিতে হয় অনাবৃত অঙ্ক সংখ্যা। এই যে অনাবৃত অঙ্ক সংখ্যা 2। তাহলে প্রদত্ত ভগ্নাংশ দুটিকে যখন এখন আমরা সদৃশ করব, তখন উভয়টিতে অনাবৃত অঙ্ক হবে 2টি আর আবৃত অঙ্ক হবে 3টি। তাহলে মোট অঙ্ক হবে 5টি। ঠিক আছে? এখন আসো আমরা ওই প্রদত্ত ভগ্নাংশ দুটিকে আমরা লিখে নিই। প্রথম হচ্ছে 24.45 পৌনঃপুনিক 645, এটা লিখলাম। এটার সমতুল ভগ্নাংশ সমান দিয়ে লিখবো এই পাশে। তারপর যে ভগ্নাংশটা বিয়োগ করতে হবে ওইটা আমি লিখি 16.437। এখন এই ভগ্নাংশের
এদিকে সমান চিহ্ন দিই, তারপর এই ভগ্নাংশের বরাবর এখানে সমান চিহ্ন দিই। সমান চিহ্নগুলো দেখো উপর থেকে নিচের দিকে বরাবর রাখছি। এখন এই ভগ্নাংশের সদৃশ এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ এখানে লিখব। লিখতে গেলে পূর্ণ অংশ 24, এটা ঠিক থাকবে 24 পয়েন্ট। তারপরে দেখো এখানে অনাবৃত অঙ্ক দুটি, এই যে 4 এবং 5। তো এখানে লেখা ছিল অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 2, তাহলে এখানে অনাবৃত অঙ্ক দুটি, 4, 5 থাকবে দুটি। আর আবৃত অঙ্ক সংখ্যা ছিল 3, তাহলে এখানে আবৃত অঙ্ক 3টি, তাহলে এটা কোনো পরিবর্তন হবে না, 6, 4, 5। তাহলে আবৃত অঙ্ক 3টি দিয়ে দিলাম। তারপর আসো নিচের ভগ্নাংশে, এখানে পূর্ণ অংশ 16, তারপরে দশমিক দিলাম। এখন দেখো এখানে 4, 3, 7 হচ্ছে আবৃত অঙ্ক, এটাতে কোনো অনাবৃত অঙ্ক নেই। কিন্তু সদৃশ যখন আমরা ভগ্নাংশ দুটিকে সদৃশ করব তখন অনাবৃত অঙ্ক তো উভয়টিতে দুটি করে থাকবে। তো দশমিক বিন্দুর ডান দিকে মোট অঙ্ক হবে 5টি, আবৃত অঙ্ক 3টি, অনাবৃত 2টি, মিলে মোট 5টি। এখন আমরা এখানে দেখা যাচ্ছে দশমিক বিন্দুর ডান দিকে 3টি অঙ্ক আবৃত, তো মোট 5টি করব কিভাবে? এই আবৃত অঙ্কগুলো বারবার লিখব, হ্যাঁ, যাতে মোট 5টি অঙ্ক হয়। তাহলে আমি লেখা শুরু করি। এই আবৃত অঙ্ক বারবার লিখে 5টি অঙ্ক আমরা মিল করব। এই যে 4, 3, 7, 4, 3। এখন এই প্রথম দুটি অঙ্ক অনাবৃত রাখো, এই যে 4 এবং 3কে আমরা অনাবৃত রাখি, আর শেষের 3টিকে আমরা আবৃত দিয়ে দিই। তাহলে এই যে সমান চিহ্নের ডান দিকে এই যে এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এই দুটি ভগ্নাংশ পরস্পর সদৃশ। আর এই ভগ্নাংশটি হচ্ছে এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ, আবার এই ভগ্নাংশটি হচ্ছে বাম পাশের এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। এখন এই দুটি ভগ্নাংশ পরস্পর সদৃশ। সদৃশ হলো কিভাবে? দেখো দশমিক বিন্দুর ডান দিকে এখানে অনাবৃত অঙ্ক দুটি, এটাতেও দুটি, অনাবৃত অঙ্ক সংখ্যা একই। আবার এটাতে আবৃত অঙ্ক 3টি, এটাতেও আবৃত অঙ্ক 3টি। তাহলে এই কারণে এই দুটি ভগ্নাংশ কি হলো? সদৃশ হলো। এখন আমরা এই রেখা টেনে বিয়োগ করে দিব। আমি আমার মতো করে বিয়োগ করি, তোমরা মনোযোগ দিয়ে একটু শোনো বা দেখো। 3 আছে 5 হবে 2 হলে, হাতে কিছু নাই। 4 থেকে 4 গেলে 0, তারপর হাতে কিছু নাই। 7 আছে 16 হবে 9 হলে, 9 হলে, হাতে আছে 1। এখানে একটু থামতে হবে। দেখো এখানে এই যে 6 এবং 7 এই দুটি অঙ্ক হচ্ছে এই বাম দিকের পৌনঃপুনিক অঙ্ক। এই বাম দিকের পৌনঃপুনিক অঙ্ক বিয়োগ করার সময় হাতে যেটা থাকে সেটা আবার ডান দিকের পৌনঃপুনিক অঙ্ক থেকে বিয়োগ করতে হবে। এখানে 7 আছে 16 হবে 9 হইলে, হাতে আছে 1। এই একটা আবার এই ডান দিকের এই যে 2 এটা থেকে বিয়োগ করতে হবে, তো বিয়োগ 1, এটা আমি আগে লিখে রাখলাম। তারপর আসো এবার 7 আছে 16 হবে 9 হলে, হাতে আছে 1। 3 একে 4, 4 আছে 5 হবে 1 হলে, হাতে কিছু নাই। 4 থেকে 4 গেলে 0, তারপরে হাতে কিছু নাই, দশমিক। তারপরে 6 আছে 14 হবে 8 হলে, হাতে আছে 1, 2, 2 থেকে 2 গেলে 0। আচ্ছা, তারপরে কি বলছিলাম? হ্যাঁ, এই 1 আবার এই ডান দিকের আবৃত অঙ্ক থেকে বিয়োগ করে দিতে হবে। এর রেখাটা নিয়ে আমি বিয়োগ করে দিই। এই 1 আছে 2 হবে
1 হলে হাতে কিছু নাই, 0 9 1 0.8। এখন এই দশমিক বিন্দুর ডান দিকে দুটি অঙ্ক আমরা রাখি অনাবৃত, আর শেষের 3টি আবৃত দিয়ে দিই। এই যে আবৃত, এই সংখ্যাটি হচ্ছে নির্ণেয় বিয়োগফল। তাহলে আমি এখানে লিখি, সুতরাং নির্ণেয় বিয়োগফল সমান 8.01.901। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের এই অঙ্কটি বুঝতে পারছো। তো আমি আর আজকের ক্লাসটাকে দীর্ঘায়িত করছি না। তো তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।